এই সাজেশন থেকেই তুমি এসএসসি পরীক্ষায় হিসাব বিজ্ঞানে 100তে 100 নাম্বার কমন পাবা গ্যারান্টি। খেয়াল করে দেখো, আমরা প্রতি বছরই কিন্তু টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে একটা সাজেশন তৈরি করি, যেই সাজেশনটার নাম আমরা দেই রোড টু মিশন 100 সাজেশন। এই সাজেশনটা পড়লে তুমি কিন্তু তোমার পরীক্ষাতে 100তে 100 নাম্বারই কমন পাবা। বিগত বছরগুলোতে যেরকমটা হয়েছে যে আমরা টেকনিক ইজি এডুকেশন থেকে যে রোড টু মিশন 100 সাজেশনগুলো দিয়েছিলাম, ওই সাজেশন থেকেই কিন্তু তারা সর্বোচ্চ সংখ্যক নাম্বার কমন পেয়েছে। এবং এই সংক্রান্ত তোমরা অনেক ভিডিওস, অনেক কমেন্ট, অনেক ছবি কিন্তু তোমরা আমাদের টেকনিক ইজি এডুকেশনের ফেসবুক পেজে গেলে দেখতে পারবে। তো আমি মোহাম্মদ উজ্জ্বল, আজকে আমরা আলোচনা করব আমাদের হিসাব বিজ্ঞান বিষয়ের রোড টু মিশন 100 সাজেশন নিয়ে। খেয়াল করে দেখো, আমাদের এই সাজেশনটা আমাদের সকল বোর্ডের জন্য প্রযোজ্য এবং এই সাজেশনটা শুধুমাত্র যারা এসএসসি 2026 রয়েছে তোমাদের জন্য প্রযোজ্য। আমাদের প্রশ্ন পদ্ধতিতে পরিবর্তন আসায় আমাদের কিন্তু এখন থেকে হিসাব বিজ্ঞানে সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে। এই কারণে দেখো, আমরা হিসাব বিজ্ঞানে সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি, হিসাব বিজ্ঞানে আমরা সৃজনশীল প্রশ্নও কিন্তু রেখেছি। তোমরা এই সাজেশনের মধ্যে যতগুলো 3 স্টার দেখতে পারবা, এই প্রশ্নগুলো হচ্ছে তোমাদের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যেই প্রশ্নগুলো 2 স্টার দেখতে পারবা সেগুলো তোমার জন্য কম গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং কিছু কিছু প্রশ্ন তোমরা এখানে পাবা 1 স্টার। সৃজনশীলের ক্ষেত্রেও দেখবা আমরা কিছু কিছু সৃজনশীল প্রশ্ন লাল রঙের করে দিয়েছি। লাল রঙের যে সৃজনশীলগুলো রয়েছে, এই সৃজনশীলগুলো তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং কালো কালিরগুলো হচ্ছে তার পরবর্তী গুরুত্বগুলো। তো এরকম করে আমরা সবগুলো সাজেশনই তোমাদের সামনে এখন আলোচনা করব, যাতে করে তোমরা বুঝতে পারো যে আমরা আসলে কতটা পরিশ্রম করে তোমাদের জন্য এই সাজেশনটা তৈরি করেছি। তো আমরা সবার প্রথমেই চলে যাব আমাদের দ্বিতীয় অধ্যায়। আমাদের হিসাব বিজ্ঞানে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হওয়ায় প্রথম অধ্যায় থেকে আমাদের কোনো প্রশ্ন আসবে না, আমাদের প্রশ্ন আসবে হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে। তো দ্বিতীয় অধ্যায়ে আমরা সবার প্রথমে চলে যাব আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে। দেখো, আমরা সংক্ষিপ্ত প্রশ্নের টাইপ ভিত্তিক ভাগ করে দিয়েছি, যাতে করে আসলে তোমার সংক্ষিপ্ত প্রশ্নের প্রস্তুতিটা অনেক বেশি গোছালো হয়। অর্থাৎ তুমি গদবাঁধা কিছু প্রশ্ন পড়ে গেলা এরকমটা আসলে দরকার নেই। তুমি বুঝে বুঝে পড়ো, কোন টাইপ থেকে কয়টা প্রশ্ন তুমি পড়লা, কোন টাইপ থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমার পড়া হইল কিনা, এই জিনিসগুলো যেন তুমি তোমার আয়ত্তে রাখতে পারো। এই জন্যই কিন্তু আমরা আসলে এই প্রশ্নগুলো টাইপ আকারে ভাগ করে দিয়েছি। খেয়াল করে দেখো, আমাদের 3 স্টারের যেই প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। খেয়াল করে দেখো, আমাদের টাইপ 2তেও যদি আমরা দেখি, আমাদের টাইপ 2তেও কিন্তু দেখো 3 স্টার দেওয়া প্রশ্ন রয়েছে, টাইপ 3তেও কিন্তু আমাদের 3 স্টার দেওয়া প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো আমাদেরকে অনেক ভালো মতো দেখতে হবে, ঠিক আছে? আমি এখান থেকে আমার মতো করে কিছু প্রশ্ন বলে দেই, যে প্রশ্নগুলো আমার কাছে মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার কাছে গুরুত্বপূর্ণ বলতে রেড মার্ক দেওয়া সকল প্রশ্নই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো তোমাদেরকে অবশ্যই খুবই ভালো করে পড়তে হবে, খুবই ভালো করে এই প্রশ্নগুলো তোমাকে শেষ করতে হবে। আচ্ছা, টাইপ 3তে আমরা দেখি। টাইপ 3তে আমরা এখানে প্রশ্ন রেখেছি অলমোস্ট 60টা প্রশ্ন রেখেছি। এই 60টা প্রশ্নই তোমাকে পড়তে হবে। এই 60টা প্রশ্নের মধ্যে তোমার আসলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3টা প্রশ্ন তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে আমাদের 4, 5, 6, 7 এই প্রশ্নগুলো পড়তে হবে। আমরা যদি এর পরের টাইপে আমরা যাই, আমাদের এর পরের টাইপেও বেশ কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমাদেরকে দেখতে হবে। আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে আমরা যেহেতু জানি না, এর আগের বছরে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন পরীক্ষাতে ছিল না, এই বছরই প্রথম সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত হইল। তো এটা আমাদের জন্য কিন্তু বলাটা খুব কঠিন যে সংক্ষিপ্ত প্রশ্ন কি আসলে শুধুমাত্র ওই অনুধাবনার জ্ঞানমূলক প্রশ্নগুলো থাকবে, নাকি সংক্ষিপ্ত প্রশ্নে আসলে কিছু গাণিতিক সমস্যাও থাকতে পারে। এই জিনিসটা আমরা আসলে আগে থেকে বলতে পারছি না। এই জন্য আমরা কিন্তু সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে কিছু ছোট ছোট কিউট কিছু গাণিতিক সমস্যা দিয়ে দিয়েছি। যদি সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে এই গাণিতিক সমস্যা আসে, তাহলে এই ধরনের গাণিতিক সমস্যাগুলোই আসবে বলে আমরা বিশ্বাস করি। এখন সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা যখন উত্তর করব, আমরা আসলে কতটুকু লিখবো? আমরা কি 2 পৃষ্ঠা লিখবো? আমরা কি 1 পৃষ্ঠা লিখবো? না, আমরা অনেক বেশি লিখবো না। আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য, প্রতিটা প্রশ্নের জন্য 2 নাম্বার বরাদ্দ। কত নম্বর ভাইয়া? প্রতিটা প্রশ্নের জন্য আমাদের 2 নম্বর বরাদ্দ। তো আমাদেরকে আসলে ওই প্যাটার্নেই উত্তর করতে হবে যে 2 নাম্বার প্রশ্নের জন্য আমরা যতটুকু লিখি আর কি। আমরা সৃজনশীলের অনুধাবনমূলক প্রশ্নগুলো লিখি না 2 নাম্বারের জন্য,
অর্ধেক পৃষ্ঠার কম লিখি ওই রকম করে লিখবো, অবশ্যই লেস দ্যান হাফ পেজ। হাফ পেজ জীবনে লিখবো না, অর্ধেক পেজ জীবনেও লিখবো না, অর্ধেক পেজের কম লেখার চেষ্টা করবো। আবার এক লাইনে যেন উত্তর শেষ না হয়ে যায়, কয়েক লাইন লিখবো, বাট ওইটা অবশ্যই হাফ পেজের কম। কারণ 2 নম্বরের প্রশ্নে অনেক বেশি সময় নষ্ট করা যাবে না। হিসাব বিজ্ঞানে কিন্তু আমাদের এখন সময়ের দিকে সচেতন থাকতে হবে, কারণ যেহেতু আর্থিক বিবরণীর একটা সৃজনশীলে 20 নাম্বার, তো ওই সৃজনশীলটাই অ্যান্সার করতে আমাদের অলমোস্ট 50 মিনিট 55 মিনিট সময় লাগবে। তো এই 50 মিনিট 55 মিনিট বা অলমোস্ট 1 ঘন্টা সময় তোমাকে সাইড করে রেখে বাকি 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে তোমাকে এই সংক্ষিপ্ত প্রশ্ন 5টা এবং বাকি যেই সৃজনশীলগুলো রয়েছে সেগুলো তোমাকে অ্যান্সার করতে হবে। তো তোমার টাইম ম্যানেজমেন্ট যদি ঠিক না থাকে, তুমি সকল প্রশ্ন পারার পরেও তুমি কিন্তু সময় স্বল্পতার কারণে প্রশ্নগুলো উত্তর করতে পারবা না, এবং উত্তর করতে না পারার কারণে তোমার ফলাফলে কিন্তু একটা বিপর্যয় আসতে পারে, বা তোমার আশা অনুরূপ ফলাফল কিন্তু নাও হতে পারে। এরপরে আমরা আসি হচ্ছে সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে। ভাইয়া সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে আমি সবসময় চেষ্টা করি, প্রতি বছরই চেষ্টা করি ইউনিক কিছু প্রশ্ন রাখতে, অর্থাৎ এই প্রশ্নগুলো দেখলে তোমার কাছে মনে হবে ভাইয়া এটা তো বোর্ড বইয়ের প্রশ্ন, কিন্তু তুমি যখন এই প্রশ্নটা নিয়ে বইয়ের সাথে মিলাইতে যাবা তুমি দেখবে এটা বইয়ের সাথে মিলে না। বইয়ের প্রশ্নের প্যাটার্নে অন্য কিভাবে প্রশ্ন হইতে পারে ওই রকম করে আসলে প্রশ্নগুলো তৈরি করা। বইয়ের প্রশ্ন আমি তোমাকে বলি, তুমি দেখো তোমার দ্বিতীয় অধ্যায়ের প্রথম সৃজনশীলটা তুমি যদি দেখো, দেখবা হচ্ছে কি প্রশ্নটা দেখতে এইরকমই, কিন্তু কিছু কিছু চেঞ্জ আছে। এই 2 নম্বর সৃজনশীলটা পুরোপুরি তোমার বইয়ের মতো, কিন্তু কিছু কিছু জায়গায় চেঞ্জ আছে। বোর্ডে হয়তোবা হুবহু অধ্যায় থেকে সৃজনশীল তুলে দিবে না, মাঝখানে কিছু ইনফরমেশন চেঞ্জ করে দিবে। তো ওই ইনফরমেশনটা আমিই চেঞ্জ করে দিয়েছি তোমাদেরকে। তো এখানে সৃজনশীল প্রশ্নে আমি তোমাদেরকে বেশ কয়েকটা সৃজনশীল দিয়েছি, যার কারণ আমাদের যেহেতু এই অধ্যায় থেকে, এটাকে কি বলে, আমাদের দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় থেকে যেহেতু 3টা সৃজনশীল আসবে, তো এইখানে আমাদেরকে আসলে বেশ কয়েকটা সৃজনশীল পড়তে হবে। আমরা দ্বিতীয় অধ্যায়ে সৃজনশীল প্রশ্ন রেখেছি মাত্র 60টি। এই 60টি প্রশ্নের মধ্যে আমরা রেড মার্ক করে দিয়েছি 1 2 3 4, 4টা প্রশ্ন আমরা রেড মার্ক করে দিয়েছি। আমি প্রত্যাশা করছি এই লাল রঙের প্রশ্নগুলো যদি তুমি পরিপূর্ণভাবে পারো, দ্বিতীয় অধ্যায় থেকে যা প্রশ্ন আসবে তুমি পেরে যাবা। তারপরে রিস্ক অ্যাভয়েড করার জন্য কালো রঙের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো কিন্তু তোমাকে একটু দেখতে হবে। এরপর আমরা চলে আসি হচ্ছে তৃতীয় অধ্যায়। আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি। এই অধ্যায়ে কিন্তু আমরা বেশ কিছু আমরা বেশ কিছু হচ্ছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি। এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের পাশাপাশি আমরা প্রশ্নগুলো কিন্তু টাইপ আকারে ভাগ করা আছে। টাইপ আকারে ভাগ করে দেওয়ার কারণটাই হচ্ছে এইটা, যাতে করে তুমি এটা বুঝতে পারো যে তোমার আসলে কতটুকু পড়া হয়েছে আর কতটুকু পড়া লাগবে। লাল রঙের যে প্রশ্নগুলো আছে সাজেশনটা পাওয়ার পরে তোমার প্রথম কাজ হবে সংক্ষিপ্ত প্রশ্ন পড়ার ক্ষেত্রে লাল কালির যেই প্রশ্নগুলো আছে, তোমরা সাজেশনের বইটা পাবা কালার প্রিন্ট আকারে, একদম এখন যেইভাবে দেখতেছো এই রকমই তোমরা বই পাবা কালার প্রিন্ট আকারে, যাতে করে তোমার নজরে পড়ে যে কোন প্রশ্নটা তোমার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তো লাল রং যেহেতু বেশি নোটিসেবল, এই কারণে আমরা লাল রংটাকে আসলে সর্বোচ্চ গুরুত্ব হিসাবে ব্যবহার করছি। পাশাপাশি আমরা এখানে 3 স্টারও ব্যবহার করছি, যাতে করে তুমি এই 3 স্টার দেখলে বুঝো যে আসলে এই প্রশ্নটা তোমার জন্য কতটা গুরুত্বপূর্ণ। তো এইখানে আমরা বেশ কয়েকটা টাইপ রেখেছি। আমরা এখানে 5টা টাইপের প্রশ্ন সাজিয়েছি। আমাদের প্রত্যেকটা অধ্যায়েরই সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে শেষের টাইপটা হবে গাণিতিক সমস্যা। খুবই ছোট ছোট কিছু ম্যাথ দিয়ে আমরা গাণিতিক সমস্যার সংক্ষিপ্ত প্রশ্ন সাজিয়েছি। এই অধ্যায়ে আমরা সৃজনশীল প্রশ্ন খুব একটা রাখি নাই, কারণ তৃতীয় অধ্যায় থেকে আসলে একতরফা দাখিলা পদ্ধতি ছাড়া তেমন কোনো প্রশ্ন আসে না। এখানে আমরা 8টা প্রশ্ন রেখেছি। 8টা প্রশ্ন রাখলেও আসলে 8টা প্রশ্ন আমাদেরকে পরিপূর্ণভাবে পড়তে হবে না। আমরা লাল রং দেওয়া যেইগুলো 2 নম্বর প্রশ্নটা, তারপরে হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্নটা, 6 নম্বর প্রশ্নটা এবং আমাদের 6 নম্বর প্রশ্নটা, এই প্রশ্নগুলো রেড মার্ক করা, এই প্রশ্নগুলো আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শেষ করতে হবে। বাকি প্রশ্নগুলো করতে হবে। সাজেশন মানেই গুরুত্বপূর্ণ। তোমার একটা বইকে বিশ্লেষণ করে আমরা একটা সাজেশনে রূপান্তর করেছি, তো তোমাকে সাজেশন পুরোটাই পড়তে হবে। সাজেশন আসলে স্কিপ করার কোনো সুযোগ নেই, পুরোটাই তোমাকে পড়তে হবে। কিন্তু কিন্তু এখানে ছোট্ট একটা কথাটা হচ্ছে এই যে রেড মার্কের গুলো আগে পড়ো। রেড মার্কের গুলো যদি পড়া হয়ে যায় দেন তুমি বাকিগুলো পড়ো, আগে রেড মার্কের গুলো পড়তে হবে। কথা কি বুঝাইতে পারছি আমি? আচ্ছা,
এরপরে আমরা চলে যাব হচ্ছে চতুর্থ অধ্যায়। আমরা চতুর্থ অধ্যায়ে দেখো টাইপ আকারে অনেক প্রশ্ন দিয়েছি আমরা। সংক্ষিপ্ত প্রশ্ন আসলে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্নের কনসেপ্টটা নতুন ভাইয়া, তো সংক্ষিপ্ত প্রশ্ন আসলে আগে থেকে বলা যাচ্ছে না কেমন ধরনের প্রশ্ন আসে, বাট আমরা এমনভাবে প্রশ্নগুলো সাজিয়েছি তুমি যদি এই প্রশ্নগুলো পড়ো হুবহু প্রশ্ন কমন না পাইলেও তুমি আসলে সংক্ষিপ্ত প্রশ্নটা অ্যান্সার করে আসতে পারবা, এবং এতটুকু আশ্বাস দেওয়া যায় যে আসলে এর বাইরে তোমাকে আসলে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন পড়তে হবে না। চতুর্থ অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু চতুর্থ অধ্যায়ের সাথে অবশ্যই নবম অধ্যায়ের একটা সম্পর্ক আছে। আমাকে চতুর্থ অধ্যায়ের সাথে অবশ্যই নবম অধ্যায়টাও ভালো করে পড়তে হবে। আমাদের চতুর্থ অধ্যায় দেখো আমরা সৃজনশীল প্রশ্ন রেখেছি একটা, তিনটা, চারটা, 7টা সৃজনশীল প্রশ্ন রেখেছি। এর মধ্যে রেড মার্ক করা রয়েছে 1, 2, 5, 6। এই রেড মার্কেরগুলো আমাদের ভালো করে পড়তে হবে, দেন আমরা বাকি প্রশ্নগুলো পড়বো আর কি। এরপরে আমরা চলে যাব হচ্ছে ষষ্ঠ অধ্যায়। দেখো ষষ্ঠ অধ্যায়ে আমরা টাইপ আকারে ভাগ করে সংক্ষিপ্ত প্রশ্ন রেখেছি। সবগুলো প্রশ্ন টাইপ আকারে ভাগ করা, দেখো সবগুলো প্রশ্ন টাইপ আকারে ভাগ করা আছে। এই টাইপ আকারে ভাগ করে দিয়েছি। একদম লাস্টের টাইপটাকে আমরা গাণিতিক সমস্যার মধ্যে দিয়ে দিছি। গাণিতিক সমস্যা আসবে ভাইয়া, আমি আবারও বলছি গাণিতিক সমস্যা আসতে পারে, হ্যাঁ, তো এটাকে একদম হেলায় ভাষায় দিও না। যদি এই গাণিতিক সমস্যা তুমি সংক্ষিপ্ত প্রশ্নে না পাও, এটা তুমি এমসিকিউতে পাবা। সোজা কথা, হিসাব বিজ্ঞানে উজ্জ্বল ভাইয়া সাজেশন মানেই ফেলনা কোনো কিছু না, এটা কোনো না কোনো জায়গায় আমার চলে আসবে। সংক্ষিপ্ত প্রশ্নে না আসলে এমসিকিউতে আসবে, এমসিকিউতে যেটা আছে এটা এমসিকিউতে না আসলে এটা আবার সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু চলে আসতে পারে। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, আমরা সৃজনশীলের দিকে যদি দেখি, ষষ্ঠ অধ্যায় আসলে সবগুলো সৃজনশীলই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যে 8টা সৃজনশীল দিয়েছি, এই 8টা সৃজনশীলকে আমরা আবার রেড মার্ক করে দিয়েছি। 1 নাম্বার প্রশ্নটা রেড মার্ক করা, 4 নাম্বার প্রশ্নটা রেড মার্ক করা, 5 নাম্বার প্রশ্নটা রেড মার্ক করা, এবং 8 নাম্বার প্রশ্নটাও কিন্তু আমরা লাল কালি দিয়ে ভাগ করে দিয়েছি যাতে করে তুমি গুরুত্বটা বুঝতে পারো। সপ্তম অধ্যায়ে যদি যাই, আমাদেরকে ষষ্ঠ অধ্যায় পড়লে অবশ্যই সপ্তম অধ্যায় পড়তে হবে, কারণ সপ্তম অধ্যায় যদি আমরা না পড়ি ষষ্ঠ অধ্যায় অ্যান্সার করতে পারবো না। আবার মানে সোজা কথা 6 আর 7 মিলায় প্রশ্ন হবে, যেটাকে আমরা সমন্বিত প্রশ্ন বলি আর কি। তো দুইটা অধ্যায় আমাদের জানা দরকার, দুইটা অধ্যায় আমাদের পারা কিন্তু দরকার। আচ্ছা, এই জায়গায় দেখো খতিয়ানের অধ্যায় আমাদের টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5, টাইপ 6 আমরা গাণিতিক সমস্যা রেখেছি। এই যে 1 নম্বরে যেটা দেখতেছো না, এই 1 নম্বরের এইটা আমি বলে দিচ্ছি, এটা 100% কমন। নাও বলে দিই আমি তোমাদেরকে, আমি তো চাইছিলাম না যে সাজেশনের ক্লাস এরকম ধরে ধরে আমি কোনো কিছু বলবো যে এটা কমন, বাট এই একটা আমি বলে দিলাম, এটা আমাদের 100% শিওর। হয় সংক্ষিপ্ত প্রশ্নে আসবে, হয় এটা শর্ট কোশ্চেনে আসবে, নয়তোবা এটা এমসিকিউতে আসবে। তোমরা মিলাই নিও, যেদিন পরীক্ষা হবে পরীক্ষার দিন তোমরা মিলাই নিও। এই সেম উদ্দীপকটাই হয়তোবা টাকার অঙ্কটা চেঞ্জ হইতে পারে, নামগুলা হয়তোবা চেঞ্জ হইতে পারে, বাট এই সেম প্যাটার্নের একটা ছক দিয়ে তোমার হয়তোবা একটা সৃজনশীল প্রশ্ন, একটা এমসিকিউ প্রশ্ন আসবে, নয়তোবা একটা শর্ট প্রশ্ন আসবে। তুমি এটা পরীক্ষার দিন ইনশাল্লাহ তুমি মিলাই নিও। আচ্ছা, এরপরে দেখো এখানে আমরা সৃজনশীল প্রশ্নের দিকে যদি যাই, আমরা সপ্তম অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন রাখছি 8টা প্রশ্নই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। রেড মার্ক দেওয়া প্রশ্নগুলো তোমরা একটু ভালো করে পড়ো, সাজেশনটাই তো আসলে পড়ার জিনিস। এরপর আমি আলাদা করে দিচ্ছি এই কারণে যে আমাদের কিছু কিছু দুর্বল ছাত্রছাত্রী রয়েছে আমরা, যারা আসলে আমরা কিছুটা কম পারি, বা আমাদের আসলে মেধাশক্তিটা কিছুটা কম, বা আমরা আসলে খুব বেশি সময় পড়ার টেবিলে সময় দেই না বা দিতে পারি না। আমাদেরকেও তো পড়তে হবে, তাই না? আমরা তো একদমই পড়াশোনার বাইরে চলে গেলে হবে না, আমাদেরকেও তো পড়াশোনা করা দরকার। তো তাদের জন্য আসলে এই উপায়টা যে আমরা আসলে এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে পারি। আমরা এরপরে চলে যাব নবম অধ্যায়। নবম অধ্যায়ের শর্ট প্রশ্ন থেকে আমার মন যেটা বলে সেটা হচ্ছে আমাদের যে ভুলগুলো রয়েছে, রেওয়া মিলের বিভিন্ন ভুল আছে দেখবা, ওই ভুল থেকেই তুমি সংক্ষিপ্ত প্রশ্ন পেয়ে যাবা। এছাড়াও ওই জায়গা থেকে তুমি যদি না পাও, আমাদের এইখানে বেশ কিছু সৃজনশীল প্রশ্ন আমরা টাইপ আকারে ভাগ করে দিয়ে, এই যে দেখো আমরা আবার 4 নম্বর টাইপে কিন্তু আমরা গাণিতিক সমস্যাও দিয়ে দিছি, যাতে করে আসলে তোমার কোনো কিছুতে কোনো কমতি না থাকে। তুমি রোড টু মিশন 100 সাজেশন হাতে নিছো মানে এটা একটা পূর্ণাঙ্গ সাজেশন, এটাই তোমার জন্য যথেষ্ট। এটাই তোমার এসএসসি পরীক্ষার সর্বোচ্চ প্রস্তুতি। এর বাইরে কোনো কিছু তোমাকে আর নতুন করে পড়ার দরকার নাই, পড়লে পড়বা, বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করবা, এর বাইরে কিছু পড়তে হবে না।
আচ্ছা, সৃজনশীল প্রশ্ন রেখেছি আমরা। দেখো এখানে সৃজনশীল প্রশ্নগুলোর লাল রঙের করা আছে, যেগুলো আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো আমরা লাল রং করে দিয়েছি, যেগুলো আমাদের জন্য কিছুটা তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এটা কালো রং দেওয়া আছে। এখানে আমরা প্রশ্ন রেখেছি অলমোস্ট 10টা প্রশ্নই আমাদেরকে পড়তে হবে। আর্থিক বিবরণীতে আমাদের বেশ কিছু প্রশ্ন রাখতে হয়েছে, তার কারণ হচ্ছে আর্থিক বিবরণীর অধ্যায়টাই যেহেতু বড়। আর্থিক বিবরণীর সংক্ষিপ্ত প্রশ্নে এটা একটু খেয়াল করতে পারো, আমি যদি ভুল না হই, যেহেতু আমাদের এই বছর থেকে অনুপাত বিশ্লেষণী সৃজনশীল প্রশ্নে আসার কোনো সুযোগ নাই, তার কারণ সৃজনশীল প্রশ্নটা তো তারা ভাগ করে দিছে। আমাদের বিশদ আয় বিবরণীর জন্য 8 নাম্বার, মালিকানা সত্ত্ব বিবরণীর জন্য 2 নাম্বার, আর আর্থিক অবস্থার বিবরণীর জন্য 10 নাম্বার। এই টোটাল 20 নাম্বার হচ্ছে আমার আর্থিক বিবরণী থেকে প্রশ্ন আসবে। তো সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আমার মন যা বলে সেটা হচ্ছে অনুপাত বিশ্লেষণী থেকে কিন্তু এই অনুপাত বিশ্লেষণ থেকে কিন্তু আমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তো অনুপাত বিশ্লেষণের অঙ্কগুলো কেউ স্কিপ কইরা যায়ও না, প্রশ্নগুলো তোমরা সমাধান কইরো, কারণ যদি শর্ট প্রশ্নে আসে অ্যান্সার তো করতে হবে, তাই না? এবং এই টপিকটা তো আসলে সিলেবাসের বাইরের কোনো টপিক নেই, এটা তো সিলেবাসের মধ্যেরই একটা টপিক, এটা তো আমাদেরকে পড়তেই হবে, তাই না? তো এটা বাদ দেওয়ার কোনো দরকার নেই। এছাড়াও আমরা আমাদের যেই সাজেশনগুলো আছে সংক্ষিপ্ত প্রশ্নের, এই সাজেশনগুলো আমরা পড়ব। সংক্ষিপ্ত প্রশ্ন পড়ার ক্ষেত্রে আমি বারবার বলে দিচ্ছি, আমাদেরকে লাল রঙের প্রশ্নগুলোর উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কিসের উপরে? লাল রঙের প্রশ্নগুলোর উপরে বেশি গুরুত্ব দিতে হবে। আচ্ছা, এই যে সৃজনশীল প্রশ্নের প্যাটার্নটা দেখো, আমাদেরকে প্যাটার্নটা কিভাবে বোর্ডে আসবে, আমাদেরকে উপরে বলে দিবে নিম্নোক্ত তথ্যাবলীর অবলম্বনে XYZ কোম্পানির এত এত তারিখের বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। বিশদ আয় বিবরণীর জন্য নাম্বার হচ্ছে 8, মালিকানা সত্ত্বের জন্য হচ্ছে 2 এবং আমাদের আর্থিক বিবরণীর জন্য হচ্ছে 10। এই টোটাল 20 নাম্বার হচ্ছে আমাদের আর্থিক বিবরণীর অধ্যায় থেকে আসবে। এটা আমাদেরকে ভালো করে পড়তে হবে, ভালো করে আমাদের শিখতে হবে। বোঝা গেছে কথাটা ভাইয়া? আচ্ছা, এরকম করে দেখো আমরা এই প্রশ্নটা, ভাইয়া আমার কাছে এটা মনে হয় না তুমি কোনো সাজেশন বইতে, কোনো টেস্ট পেপারে, কোনো সাপ্লিমেন্টে নতুন প্যাটার্নে 10ম অধ্যায়ের প্রশ্ন পাবা না, কোনো দিনও তুমি পাবা না। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি বাজারে যে কোনো একটা বই নাও, বই নিয়ে তুমি মিলায় দেখো, তুমি নতুন প্যাটার্নের প্রশ্ন পাবাই না। গাইড বইতে পাইলে পাইতে পারো, বাট তুমি ইয়াতে পাবা না, কোনো টেস্ট পেপার, কোনো সাপ্লিমেন্টে তুমি এটা পাবা না। বাট আমরা আমাদের সাজেশনটা সর্বোচ্চ আপডেট রাখি, আমাদের সাজেশন তৈরি করা হয়ে গিয়েছিল প্রায়, বোর্ড থেকে আবার নোটিশ আসার পরে আমি আবার সাজেশন নিয়ে বসেছি, আবার এই জিনিসটা কিন্তু তোমাদের জন্য পরিবর্তন করে দিয়েছি। তো প্রশ্নের উদ্দীপকটা কিছুটা ছোট হয়ে গেছে, হয়তোবা আরো 1-2টা এন্ট্রি বেশি থাকতে পারে বা এরকমই থাকতে পারে, যেহেতু প্রথম বছর তোমরা এরকম 20 নাম্বারের পরীক্ষা দিবা, এরকম প্যাটার্নে থাকতে পারে। বাট এই জায়গা থেকেই তুমি পরীক্ষায় অ্যান্সার করতে পারবা, এর বেশি তোমার কিছু লাগবে না। তো এই জায়গায় দেখো আমরা বেশ কিছু প্রশ্ন রেড মার্ক করে রাখছি। রেড মার্ক করা যে প্রশ্নগুলো আছে এইগুলো তুমি আগে পড়বা, তারপরে হচ্ছে তুমি কি পড়বা? কালো রঙের প্রশ্নগুলো পড়বা। এই ক্ষেত্রে তোমরা একটু দেখতে পারো, আমরা একদম সাজেশনের শেষে 20 এবং 21 নম্বরের 2টা প্রশ্ন রেখেছি। এই 2টা প্রশ্ন আমাদের সৃজনশীলের জন্য লেস ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দুটো কি সৃজনশীলের জন্য আমাদের জন্য লেস ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, মানে এই জায়গা থেকে আসলে আমাদের খুব একটা প্রশ্ন আসার সুযোগ কিন্তু নাই, এই জায়গা থেকে সুযোগ আসবে না বললেই চলে। এইগুলো তুমি পড়তে পারো হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য। এই 2টা প্রশ্ন তুমি পড়ে রাখতে পারো কিসের জন্য? শর্ট কোশ্চেনের জন্য। যদি শর্ট প্রশ্নে গাণিতিক সমস্যা যদি দেয়, তাহলে এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে। এই কারণে এই জায়গা থেকে এই 2টা প্রশ্ন তোমরা একটু দেখে রাখতে পারো। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো, আমরা এই যে যা আলোচনা করলাম এটা কিন্তু আমাদের পুরোটাই হচ্ছে কি আমাদের হিসাব বিজ্ঞানের রোড টু মিশন 100 সাজেশন। আমি তোমাদেরকে বলছি, আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞান বিষয়ে সর্বোচ্চ ফলাফলের জন্য যা কিছু করা দরকার, আমি উজ্জ্বল ভাইয়া তোমাদের জন্য সব কিছু করতে প্রস্তুত। তোমাদেরকে হিসাব বিজ্ঞান বিষয়ে আমি 3টা সাজেশন দিয়ে রেখেছি। একটা হচ্ছে অধ্যায় ভিত্তিক সাজেশন, যেটা তোমরা ইউটিউবে বা ফেসবুকে পেয়ে যাবা। এই যে একটা রোড টু মিশন 100 সাজেশন দিচ্ছি, আরেকটা সাজেশন আমি দিয়েছি সেটা হচ্ছে রোড টু মিশন সাইক্লোন সাজেশন। এই 3টা সাজেশন তুমি কম্বাইন্ড করে পড়বা, ইনশাল্লাহ তোমার পরীক্ষার ভালো প্রস্তুতি হবে, পরীক্ষায় ভালো একটা ফলাফল করতে পারবা।
আর যারা যারা সাজেশন বইটা এখন পর্যন্ত সংগ্রহ করো নাই তাদেরকে আমি বলবো তোমরা যত দ্রুত সম্ভব এই সাজেশন বইটা সংগ্রহ করে ফেলো। বিগত বছরের ধারাবাহিকতায় আমরা আমাদের প্রতি চরমভাবে আত্মবিশ্বাসী যে আল্লাহ তাআলা যদি রহমত করেন, আল্লাহ তাআলা যদি চান, তাহলে এই বছরও আমাদের সাজেশন থেকেই সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন পরীক্ষায় কমন আসবে এবং পরীক্ষার হলে তোমাদের সাথে, পরীক্ষার হলের বাইরে তোমাদের সাথে আমাদের দেখা হবে। আমরা নিজেরা গিয়ে তোমাদেরকে জিজ্ঞাসা করব যে আমাদের সাজেশন থেকে তুমি কতটুকু কমন পেলা। এরকম করে মাইক তোমার সামনে নিয়ে যাব, এরকম করে মাইক তোমার সামনে নিয়ে জিজ্ঞাসা করব যে বলো তো আমাদের টেকনিকের রোড টু মিশন 100 সাজেশন থেকে তুমি কতটুকু প্রশ্ন কমন পেয়েছো। এরকম করে আমরা তোমাদেরকে জিজ্ঞাসা করব। আমি সেই আশা ব্যক্ত রেখে এবং তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আমাদের আজকের এই সাজেশনের ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, উজ্জ্বল ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।